অনেকে হয়তোবা মনে মনে ভাবতেছো যে এতদিন আমি কোথায় ছিলাম, এতদিন ভিডিও কেন ছাড়িনি। বুদ্ধি করে চলি বলেই সংসার জীবনে এখনও টিকে আছি, না হলে কবেই হারিয়ে যেতাম। সংসার করা এত সহজ না, অনেক কঠিন একটা কাজ। যেসব মেয়েরা কষ্ট করে সংসার চালায়, হিসাব করে চলে, ওরাই বুঝে সংসার গড়ার কতটা কষ্টের। তো কোথাও না কোথাও মনে একটু খারাপ লাগে, কষ্ট একটু লাগে। কতটা স্যাক্রিফাইস যে আমরা মেয়েরা করি সেটা আসলে আমরাই জানি, অন্য কেউ সেটা কখনোই বুঝবে না। যাদের আছে তারা কখনোই বুঝবে না অন্যের কষ্টটা, যাদের নেই তারাই বুঝবে যে না পাওয়ার কষ্টটা কীরকম। যত বেশি আলসেমি করবে না, জীবনে তত বেশি কষ্ট পাবে, তত বেশি জীবনের লক্ষ্য বিঘ্নিত হবে, লক্ষ্য কখনো পূর্ণ হবে না। আলসেমি হচ্ছে লক্ষ্য বিঘ্ন হওয়ার মূল কারণ। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কি ভাবতেছো কোথায় আছি আমি? আমি এখন আছি স্কুলের 6 তলায়। আসলে আজকে ওদের ক্লাস ছিল না, আজকে ক্লাস 1 ক্লাস হয়নি, ওদের প্যারেন্টস মিটিং ছিল। তো সেই জন্য আমি এখানে এসেছি। সবাইকে মিটিংয়ে আসতে বলেছিল। কিসের মিটিং হবে আসলে ভালোভাবে বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তোবা গার্ডিয়ানদের কোনো কাজ আছে। তো এখানে এসে দেখি এমনিতেই মিটিং বসেছে, গার্ডিয়ান এবং টিচারদের নিয়ে একটি মিটিং বসেছে। মানে বাচ্চাদের ক্লাস কেমন চলে, ক্লাসের ম্যাডামরা কীরকম, ওরা কীরকম বিহেভ করে, বাচ্চারাও কীরকম বিহেভ করে, ক্লাসের পরিবেশ কেমন, গার্ডিয়ানরা এখানে সব কিছু পাচ্ছে কি না, সুবিধা, এসব বিষয় সম্পর্কে বলা হয়েছে। আরও কিছু উন্নয়নের কথা বলা হয়েছে, যেমন স্কুলে লাইব্রেরি করবে, তারপরে মাঠ ঠিকমতো করবে, খেলার মাঠ দিবে। আমি আবার গিয়ে বলেছিলাম যে গার্ডিয়ানদের বসার জন্য একটা জায়গা দরকার, গার্ডিয়ানদের বসার জন্য কোনো রুম নেই। তো বলতেছে এই বিষয়ে বলা হবে। তারপরে পরে বললো অবশ্য গার্ডিয়ানদের জন্য একটা বড় রুমের ব্যবস্থা করবে। নিচে ক্যান্টিন করেছে, সেই ক্যান্টিনের কাজ নাকি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমি তো দেখিনি যে ক্যান্টিন তৈরি করেছে। আজকে গিয়ে দেখে নিব। জায়ানকে আনতে চাইনি, বেচারা ঘুমিয়েছিল, তো ভেবেছিলাম ওকে ছাড়াই আসবো। পরে গ্রুপে জানলাম যে বাচ্চাদেরকে আনতে হবে। আসলে কিছু বাচ্চারা সামনে গিয়ে বক্তৃতা দিবে, ওরা বলবে যে টিচার ওদের সাথে কীরকম বিহেভ করে, ওদের কাছে স্কুলটা কেমন লাগে। তো এসব বিষয়ে বলার জন্য বাচ্চাদেরকে আসতে বলেছে। তবে না আসলেও সমস্যা ছিল না, সব বাচ্চারা তো আর বক্তৃতা দিবে না, সব বাচ্চারা তো আর স্টেজে গিয়ে কথা বলবে না, তাই সব বাচ্চারা না আসলেও কোনো সমস্যা ছিল না। এখানে এসি আছে, তাই কষ্ট হচ্ছে না বসতে। এটা বড় একটা হল রুম, মানে এটা হচ্ছে একটা অডিটোরিয়াম, অভিভাবক এবং টিচারদের মিলন মেলা বলতে পারো। এখানে আসতে বলেছিল 9টা বাজে, তো আমরা এসেছি 10টা বাজে। এসেই দেখি টিচারদের বক্তৃতা হচ্ছে, বাচ্চাদেরও বক্তৃতা হচ্ছে, অনেকেই চলে যাচ্ছে, তাই আমরা চলে আসলাম। ছোট বাচ্চারা বাসায় একা আসে, বাবারা বউ অফিস চলে গিয়েছে। তাছাড়া যদি নাকি কোনো খাবার খাইয়ে আসেনি, ও ঘুমিয়েছিল। সাউদাকে শুধুমাত্র ফিটারে দুধ দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে স্কুলের ক্যান্টিন। এই ক্যান্টিনটা তৈরি করা হয়েছে স্কুলের ভিতরে। তো কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, মনে হয় বাইরে কিছু কাজ বাকি আছে, আর মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ক্যান্টিন করাতে অনেক ভালো হয়েছে, ক্যান্টিনে খরচও কম পড়ে, তাছাড়া আরামে বসে খাওয়াও যায়। বাইরে তো সেভাবে করে বসে খাওয়া যায় না, সেরকম কোনো প্লেসও পাওয়া যায় না। বাবুরা বউ 100 টাকা দিয়েছে বাজার করার জন্য, আর 100 টাকা দিয়েছে রিক্সা ভাড়ার জন্য। তো বাজার করার জন্য যে টাকা দিয়েছে ওই টাকা থেকে 20 টাকার সিঙ্গারা কিনলাম। বাসায় অবশ্য নাস্তা খেয়ে এসেছি, তারপরেও সিঙ্গারা কিনলাম, এমনি খেতে ইচ্ছা করলো তাই। কিন্তু খাওয়ার পরে মনে হলো না কেনাটাই ভালো হয়েছে, পেট তো ভরা, তো এটা খেয়ে শুধু শুধু টাকাটাই নষ্ট হলো। জায়ানকে খাওয়ানোর জন্যই কিনেছিলাম, পরে ভাবলাম আমার জন্য একটা কিনি, ও খাচ্ছে, আমার যদি খেতে ইচ্ছা করে, এই কারণে কেনা হয়েছিল। আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অনেকে হয়তো বা মনে মনে ভাবতেছো যে এতদিন আমি কোথায় ছিলাম, এতদিন ভিডিও কেন ছাড়েনি, এর কোনো উত্তর নেই। আসলে জানো, ভিডিও ছাড়া শুরু করলে না শুধু ছাড়তেই ইচ্ছা করে, কিন্তু যখন গ্যাপ পড়ে যায় না তখন আর ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় কেমন জানি ছাড়া হয়ে গেছি। আবার যখন মনে হয় যে ভিডিও ছাড়বো অনেকদিন সময় চলে গেছে, তখন অনেক খারাপ লাগে যে ভিডিও ছাড়তেছি না,
মানে ভিডিও না ছাড়লে না ভালো লাগে না, কিন্তু গ্যাপ পড়ে গেলে না সেই গ্যাপটা অনেক বেশি বেড়ে যায়। ওই মাঝখানের সময়টুকু কীভাবে যেন পার হয়ে যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমি যদি ভিডিও না ছাড়ি, চ্যানেলের কাজ না করি, তাহলে আমি আরও বেশি অলস হয়ে যাই, আরও বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যাই। মানে ঘরের কাজ তো এমনিতেই করতে পারি না বাচ্চাদের জন্য, তখন আরও বেশি করতে পারি না। মানে ভিডিও করা হচ্ছিলে না আমার সব কিছু করা হয়, ঘরের কাজও করা হয়, সংসারের কাজও করা হয়, মানে সব কিছু আমি অ্যাক্টিভ হয়ে যাই, মানে খুব দ্রুত কাজগুলো করে ফেলে। আমাকে ভিডিও কাজ করতে হবে, এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, এরকম একটা তাড়া থাকে। আর যখন ভিডিও ছাড়ি না তখন এরকম তাড়া থাকে না, দূর সময় তো আসেই, আসি ধীরে কাজ করি, কী দরকার ঝামেলা করার। মনে করো যে আমি একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাই, আবার দেখা যায় যে অনেক কিছু খেতে ইচ্ছে করে, বানাতে ইচ্ছে করে, সেগুলো বানাই না, ভিডিও তো করবো না, থাক বানানোর দরকার নাই। মানে কেমন জানি মানে ছাড়া ছাড়া হয়ে যায়। মানে ভিডিও না ছাড়লে কোনো কাজ আসলে করার সেরকম আগ্রহই পাই না। আসলে কি আমাদের লাইফে অনেক কিছু আমরা পাই না, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত আছি, যার কারণে না অনেক কিছু আমাদের করতে ইচ্ছা করে না। তো এই একটা মাত্র মাধ্যম, এই একটা মাত্র প্ল্যাটফর্ম যেটাতে আমরা আমাদের মনের কথাগুলো, আমাদের কাজগুলো শেয়ার করতে পারি। হ্যাঁ, হয়তো বা সেটা সবার কাছে পৌঁছায় না, সবাই দেখে না, এটি আমাদের কষ্ট, দুঃখ, মনের ভিতরে ক্ষোভ অনেক সময় জাগে, আমারও জাগে, অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই, এত কষ্ট করে ভিডিও ছাড়ি, সেভাবে করে ভিউজ হয় না। তো একদম যে ভিউজ হয় না তা না, কিন্তু সেরকম ভিউজ তো হয় না। তো কোথাও না কোথাও মনে একটু খারাপ লাগে, কষ্ট একটু লাগে, মন ভেঙে যায়, কাজ করে আগ্রহ হারিয়ে ফেলি। আবার নিজেকে মোটিভেট করি, নিজেকে কাজ করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করি যে না তোমাকে করতে হবে, তোমাকে কাজ করতে হবে, তুমি কাজ না করলে তোমার সে কাজে মূল্যায়ন কীভাবে হবে। সো ইউ হ্যাভ টু ওয়াক আপ, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। ছেলের জন্মদিন পালন করব, এত অলস হয়ে গেছি, জন্মদিন পালন করতেই পারতেছি না, করতেছেই না। এই দেখো টাকা জমিয়েছি, অনেক কষ্ট করে 1000 টাকা জমিয়েছি। তো 1000 টাকা জমানো হয়েছে, এছাড়াও খুচরা 50 টাকা জমানো হয়েছে। আজকে যেমন বাজার করতে দিয়েছিল বাবুর আব্বু, তো ওখান থেকে 30 টাকা বাজিয়েছিল, আগের 20 টাকা ছিল, তো সব মিলিয়ে 150 টাকা আজকে সেভ করতে পেরেছি। আরও করতে পারতাম, সিঙ্গাটা না খেলে হয়তো 12 সেভ হতো। যাই হোক, খরচ তো হবেই, কিছু তো খরচ করাই লাগবে, একদম সব টাকা তো আর জমানো সম্ভব না। তো পোশাক কিনেছি 30 টাকা দিয়ে, আর 20 টাকা দিয়ে কাঁকড়ো কিনেছি। তো এই 50 টাকা খরচ হয়েছে, আর 20 টাকা সিঙ্গারাতে খরচ হয়েছে, 70 টাকা খরচ হয়েছে। অনেক হিসাব করে চলতে হয়, সামান্য 10-20 টাকা খরচ করলেও সেটার জন্য নিজে কষি যে এটাকে কেন খরচ করলাম, সিঙ্গারা কেন খেলাম, না খেলেই তো হতো, ছেলে জমাদিন পালন করবো, টাকা পয়সা লাগবে, যত পারি সেভ করবো, আমি খরচ করি কেন? আমি হিসাবই, বরাবরই হিসাব করে চলি, খাবার দাবার সব কিছু ক্ষেত্রে আমি হিসাব করে চলি, কোনো কিছু আমি নষ্ট করি না বা অপচয় করি না, যে কোনো খাবারই হোক না কেন। বুদ্ধি করে চলি বলেই সংসার জীবনে এখনও টিকে আছি, না হলে কবেই হারিয়ে যেতাম। সংসার করা এত সহজ না, অনেক কঠিন একটা কাজ, অনেক বড় একটা কাজ। চাকরি করা যতটা সহজ, সংসার করা তার থেকে অনেক বেশি কঠিন। চাকরি তো মানুষ চাইলেই ছাড়তে পারে, বা ওটা ছেড়ে অন্যটা করতে পারে, বা তার জন্য ট্রাই করতে পারে, কিন্তু সংসার জিনিসটা আসলে ছাড়া যায় না। একটা মায়ের মানুষ চড়িয়ে যায়, বিশেষ করে আমরা যারা মেয়েরা, তাদের কাছে তো সংসারই সব, সংসারই ওদের জীবন। এই সংসারটা জোড়াতে ওদের যে কতটা কষ্ট হয়, এটা আসলে ওরা ছাড়া আর কেউ বুঝবে না। যেসব মেয়েরা কষ্ট করে সংসার চালায়, হিসাব করে চলে, ওরাই বুঝে সংসার গড়ার কতটা কষ্টের। সহজেই তো কেউ বলে ফেলতে পারে যে কী করেছে সংসারে, বা সংসারে কোন কাজটা তুমি করো, কিন্তু যখন সেই কাজটাই সে নিজে করতে চায় তখন আর সে করতে পারে না। বড় বড় কথা মুখে খুব সুন্দরভাবে আওড়াতে পারে, কিন্তু করার বেলায় সেই কাজটা করতে পারে না। আমার কথা হচ্ছে কাজ করো, কাজ করে দেখো তুমি করতে পারো কি না। তুমি যদি সংসারের এক অংশ করতে পারো না, তাহলে সেটা সংসারের জন্য অনেক বড় কিছু হবে। কারণ এই এক অংশটা করা অনেক কষ্টকর হয়ে যায় অনেকের কাছে, সবাই সেটা করতে পারে না। আমরা মেয়েরা যে কীভাবে এতটা শক্তি দিয়ে, এতটা ধৈর্য দিয়ে কাজ করি, এটা আসলে আমরা মেয়েরা ছাড়া আর কেউ সেটা করতে পারেন না। আল্লাহ পাক আমাদের মেয়েদের মধ্যে একটা বড় রকমের একটা শক্তি দিয়ে পাঠিয়েছেন, অনেক বড় ধৈর্য আল্লাহ পাক আমাদের মেয়েদের দিয়েছেন, যা পুরুষ মানুষের দেননি। দেখো না, আজকে কতদিন ধরে মাছ ছাড়া রান্না করে খাচ্ছি। আমি কিন্তু বলতেছো নাকি, উনি শুনতেছেন না, আমি কিন্তু এটা নিয়ে ওর সাথে খুব বেশি বড় সড়ো ঝগড়া করতেছি না, বা সংসার বিচ্ছেদ করতেছি না। এইসব বিষয় নিয়ে কি সংসার ছাড়া যায়, সংসার বিচ্ছেদ করা যায়? যায় না। তারপরেও কষ্ট করে চলতেছি, কিছু করার নেই। কতটা স্যাক্রিফাইস যে আমরা মেয়েরা করি সেটা আসলে আমরাই জানি, অন্য কেউ সেটা কখনোই বুঝবে না। যাদের আছে তারা কখনোই বুঝবে না অন্যের কষ্টটা, যাদের নেই তারাই বুঝবে যে না পাওয়ার কষ্টটা কীরকম। অনেক সময় রাগ লাগে, রান্না করতে ইচ্ছা করে না, রান্না করিও না, রান্না ছাড়া বসে থাকি। দেখা গেলো যে বাচ্চাদেরকে ডিম ভাজিতে খাইয়ে দিই, তাতে করেও ওনার ভিতরে কোনো ফিলিংস হয় না, উনি সেই ডিম ভাজিই খায়। প্রতিদিন ডিম ভাজি দিলে উনি প্রতিদিনই ডিম ভাজি খায়, বিশ্বাস করবা।
তারপরেও কোনো কিছু বলবেন না। ওনার কথা হচ্ছে উনি খাবার পেলেই খুশি, তা তুমি যাই রান্না করো না কেন। ওনার মাছ মাংস খাওয়ার প্রতি অতটা আগ্রহ নেই, হয়তোবা থাকলেও সেটা উনি প্রকাশ করেন না। মাঝে মধ্যে মুখে বলেন মাছ নিয়ে আসবে বা মাংস কিনে দিবে, ওই বলা পর্যন্তই শেষ, এরপরে আর কোনো খবর নেই। আসলে এত কিছু লাগে যে এগুলোর ভিড়ে আলাদা কোনো জিনিসের প্রতি জোর দেওয়া যায় না। দেখা গেল যে একটা করলে আরেকটা হয় না। ছেলের জন্মদিন পালন করবো বলে অনেক কষ্টে টাকা জমিয়েছি, অনেক কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছি। তো এগুলো করতেই তো অনেক সময় লেগে যায়। অন্য কিছু কিভাবে করব। মাঝখানে ভেবেছিলাম দূর জন্মদিন পালন করবো না, এই টাকা দিয়ে আমার জন্য 2টা পায়জামা কিনবো, একটা চা খাওয়ার কাপ কিনবো, তাড়াতাড়ি এক্সরে করাবো, ডাক্তার দেখাবো, সব হয়ে যাবে এই টাকা দিয়ে। পর মুহূর্তে ভাবলাম যদি আমি এই কাজগুলো করি আমার ছেলেটার মনটা খারাপ হয়ে যাবে, ছেলেরা অনেক আশা করে বসে আছে। এদিকে তো আবার এ মাসে সারা জন্মদিনে চলে গিয়েছে, ওর জন্মদিন উইশ করা হয়েছে বাট কোনো কিছু ওকে দেওয়া হয়নি বা কোনো কিছু করা হয়নি। তো ভাবতেছি যখন আমি জায়ানের জন্মদিন পালনই করব, তো চিন্তা করছি সায়রা আর জায়ান দুজনের জন্মদিনে একসাথে পালন করব, মানে ওরা একসাথে কেক কাটবে, তো ওরাও খুশি থাকবে। আর গিফট না হয় কম বেশি ওদের কিনে দিলাম যদি হয় আর কি। তো সেটাই করব, ওরা দুজনে খুশি থাকবে। বাচ্চারা খুশি থাকলে তো মাও খুশি হয়, বাচ্চাদের খুশিতেই তো মায়েদের সুখ। কিন্তু আমি লেজি হয়ে গিয়েছি, এই টাকা কিন্তু জমিয়ে রেখেছিলাম আরও কয়েকদিন আগে। দেখো এখন পর্যন্ত আমি জন্মদিন পালন করতেছি না, বাসায় বসে আছি, মানে অলস হয়ে গিয়েছি। কারণ বাসা থেকে বের হওয়া লাগবে, বের হয়ে কেক কিনতে হবে, তারপর জন্মদিনের জন্য যা যা লাগবে সব কিনতে হবে, এরপর আবার রান্নাবান্না করতে হবে, অনেক ঝামেলা, ভিডিও শ্যুট করা, জামা কাপড় পরানো, ফটোশ্যুট করা, মানে এগুলো করতে করতে তো সময় লাগবে। এগুলো করব মানে আলসামি লাগে গেছে, বুঝছো আপুরা। আর তাছাড়া সেভাবে করে জন্মদিন পালনও করা হয়নি। যখন জায়ানের 1 বছর হয়েছিল তখন জন্মদিন পালন করেছিলাম, তারপরও ওরকমভাবে করিনি, ঘরোয়াভাবে করেছিলাম। তো সেটা করেছিলাম, তখন তো জায়ান একা ছিল। এখন তো মনে করো 4টা বাচ্চা, তো সব কিছু সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে আমার কাছে, এদিকে আবার কাজের লোকও নাই। তারপরও আমাকে করতে হবে, আলসামি করলে হবে না। আলসামি করলে জীবনে কোনো কিছুই করতে পারবো না। আলসামি মানুষের অনেক ক্ষতি করে, মানুষকে তার কাজ থেকে দূরে সরিয়ে রাখে, সময়টা অনেক নষ্ট করে, সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করে দেয়। এসব কারণে মানুষ আরও বেশি ডিপ্রেসড হয়ে যায়, অনেক বেশি হতাশায় ডুবে যায়। যত বেশি আলসামি করবে না জীবনে তত বেশি কষ্ট পাবে, তত বেশি জীবনের লক্ষ্য বিঘ্নিত হবে, লক্ষ্য কখনো পূর্ণ হবে না। আলসামি হচ্ছে লক্ষ্য বিঘ্ন হওয়ার মূল কারণ। তাই আলসামিটাকে সবার আগে দূরে সরে রাখতে হবে। দেখো না আমি কত কিছু করার প্ল্যান করেছি, আমি তালে পিঠা বানিয়ে খাবো, মানে ছেলে স্কুল বন্ধ এখন, আমি এগুলো সহজেই করতে পারি, কিন্তু না, ওই যে আমি ঘরে বসে আছি, অলস হয়ে আছি, মানে আলসামি আমাকে এমনভাবে ধরে বসেছে, কি করব, মানে কি বলবো, মানে এখান থেকে বের হতেই পারতেছি না। তাছাড়া আমার স্বাস্থ্য অনেক বেড়ে গিয়েছে, মনে করে যে শরীরটা ভারী হয়ে গিয়েছে, এই কারণে না অনেক কাজ করতে পারি না বা করতে ইচ্ছা করে না। শরীর হালকা থাকলে যত দ্রুত কাজ করা যায়, শরীর ভারী হয়ে গেলে কিন্তু সেই কাজটা দ্রুত করা যায় না, সেটা করতে অনেক সময় লেগে যায়। আমার এই আলসেমির মূল কারণ হচ্ছে হাজব্যান্ডের কাছে কিছু না পাওয়া। যেগুলো দরকার সেগুলো যখন পাই না, তখন না কাজ করার ইচ্ছা জাগে না, কাজ করতে ইচ্ছা করে না। কত বলবো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, মানে তখন আর বলতে ইচ্ছা করে না, কোনো কিছু করতেও ইচ্ছা করে না, খুব বিরক্ত লাগে কাজ করতে। তাই ঠিক করেছি ওনাকে আর কিছু বলবো না, কিন্তু না বললেও পারি না, অনেক সময় মুখ থেকে বেরিয়ে আসে, তখন আর নিজেকে সামাল দিতে পারি না। বুদ্ধি খাটিয়ে সংসারে কাজ করতে হবে, বুদ্ধি খাটিয়ে ওনার কাছে সব কিছু আদায় করে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। জোর জবরদস্তি করে কিছু পাওয়া যাবে না। কিন্তু সেই বুদ্ধিটা খাটাবো কীভাবে, মানে ইচ্ছাই করে না, ওনার সামনে যে একটু মানে মানে ভান করব বা তেল মারবো বা একটু মিথ্যা হাসি দিব, মিথ্যা ভালোবাসা দেখাবো, সেটা না করতে পারি না। যার কারণে যেটা ওনার কাছ থেকে পাবো বা যতটুকু উনি আমাকে দিবে সেটাও পরে আর পাওয়া হয় না। নিজের মনটাকে কোনোভাবে স্থির করতে পারি না, কোনো না কোনো কারণে মনটা খারাপ হয়েই যাবে। এই কারণেই প্রতিদিন চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ ভিডিও আপলোড করলেই মনটা ভালো থাকবে, তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে পারবো, তখন আর মনটা এত বেশি খারাপ লাগবে না। আর ওনার সাথে ঝগড়াঝাটিও করবো না, খ্যাসখ্যাসও করবো না। এখন থেকে সেই চেষ্টাই করব, ওনাকে বুঝিয়ে কাজগুলো আদায় করে নিতে পারবো, না হলে সেটাও পারবো না। ভিডিও ছাড়া বন্ধ করবো না, চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার। তোমরা প্লিজ আপুরা আমার পাশে থেকো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।